যারা থাকবে না তারা সমাবেশ কেন করতে পারবে না সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও। আর 2 নাম্বার হচ্ছে যে আওয়ামী লীগের লোকের পক্ষেও তো আসলে নাশকতা করা সম্ভব এবং অতীতে এরকম অভিযোগ এসেছে, তারপরেও তারা কেন মানে এরকম তল্লাশির সম্মুখীন হচ্ছে না? দুটি প্রশ্নের জবাব যদি দেন আমার প্রশ্নে আসার আগে। বলছেন আপনি যে কথাটা বলছেন যে আমাদের যে তল্লাশিটা চলে, আমরা যে মানে বিভিন্ন জায়গাগুলিতে চেকপোস্ট বসিয়েছি, আমরা যখন তল্লাশি করি তখন তো আমরা জানি না দুটি বাস এসেছে, সেই বাসটাতে কে আওয়ামী লীগ আর কে অভিনব জানি না। আমরা সকলকেই তল্লাশি করি, যে তার সদুত্তর দিতে পারে না, যার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে, যার বিরুদ্ধে মামলা আছে, যার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, শুধু সেই ক্ষেত্রেও তো তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ থানায় নিয়ে যাই। বাকি রেতে তো আমরা তাদের সবাইকে তো হয়রানি করি না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আপনারা যে কথাটা বলছেন মানে আওয়ামী লীগের বাস দিয়ে যারা আসে আওয়ামী লীগের সমর্থকরা তো স্লোগান দিতে দিতে আসে। কোন বাসে আমি যে কথাটা বলছি কোন বাসে আওয়ামী লীগ কোন বাসে বিএনপি সেটা তো আমরা জানি, আমার জানার কথা না। আমরা শুধু সেটা জানি বাহির থেকে অনেকগুলি বাসই আসছে। কোন বাসের মধ্যে এমনও তো আছে অনেকে মানে আওয়ামী লীগের লোকজন, বিএনপির লোকজন আসে, আওয়ামী লীগের ব্যানার নিয়েও তো আসে, এমনও আমরা পেয়েছি। সেটা আমি সেদিকে যাচ্ছি না। আমার কথা হলো, আমাদের পরিষ্কার কথা হলো, আমাদের কাছে তো কোনো দল না, আমাদের কাছে হচ্ছে সুস্পষ্টভাবে যার বিরুদ্ধে অভিযোগ আছে, যার বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে, তাদেরকে আমরা জিজ্ঞাসা অথবা সাসপেন্স ক্যারেক্টার যাদের আছে তাদেরকে আমরা নিয়ে যাই। তবে যে কথাটা আমরা নিবন্ধিত কথাটা যেটা বললেন, নিবন্ধন, আমি যে কথাটা মুস্তফা ফিরোজ ভাই বললেন তিনি ঠিকই বলেছেন, সেটা তো আমি বলছি না। যেহেতু জামাত একটি মানে তার কোনো নিবন্ধন নেই, কেন নেই? মহামান্য হাইকোর্ট একটা নিষেধাজ্ঞা বলে তাদেরকে এখনো বিষয়টা নিষ্পত্তি হয় নাই, তারা সমাবেশ করা বা নিষ্পত্তি তার নিবন্ধনটা নেই। সেই কারণে আমি বলছি যেহেতু 71-এর একটি পরাজিত দল, তার নিবন্ধন বাতিল করা হয়েছে হাইকোর্টের ইয়েতে, এখন সে যদি ওই পারমিশন ছাড়াই, সে যদি ডিএমপির অনুমতি ছাড়া, দেখেন ডিএমপির অনুমতি ছাড়াই সে যদি ঘোষণা দিয়ে ফেলে, বাংলাদেশের সবচেয়ে বড় একটা বৃহৎ কেপিআই যেটা বাংলাদেশ ব্যাংক, সেখানে আমরা সবসময় এই জায়গাটাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিয়োগ করে থাকি, সেই জায়গার মধ্যে সে চ্যালেঞ্জ দিয়েছে সে সেখানেই করবে, তাহলে আমরা কি তাকে অনুমতি দিব করার জন্য? দিব? আগে তাকে নিবন্ধন নিয়ে আসো হাইকোর্টে, আমার আসলে আপনার মতো এত কিছু মনে থাকে না, কিন্তু জামায়াত কি ঢাকা শহরে একটা সমাবেশ করার অনুমতি পেয়েছিল না আপনাদের কাছ থেকে? কোনটা, কোন জায়গায়? এই ঢাকাই তো, এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে, এই তো কয়দিন আগে। না তারা এই দল এইভাবে তারা হয়তো পায় নাই, তারা অন্য ব্যানারে, অন্য ব্যানারে, এটা আমার জানতে হবে তারা কিভাবে পেয়েছিল। এই ব্যানারে পাইছিল, কারণ তারপরে তার কিছুদিন পরে আমি জামায়াতের একজন শীর্ষ নেতাকে জিজ্ঞেস করছিলাম সরকারের সাথে আপনাদের কোনো পেচ আপ হইছে কিনা, সরকারের সাথে আপনাদের কোনো পেচ আপ হইছে কিনা। তাহলে আপনি বলেন, তাহলে সে যদি অনুমতি নিয়ে থাকে, তখন অনুমতি ছাড়াই সে একটা বাংলাদেশের সবচেয়ে বড় কেপিআই শাপলা চত্বরে কিভাবে করতে চায়, সেটা আপনার বক্তব্য। কিন্তু আপনি আরেকটা প্রশ্ন আপনি জবাব দেন। জনাব খায়রুল কবির খোকনের কথা আপনি বলছিলেন যে 26শে মে তার বিরুদ্ধে সেই অভিযোগ হলো। আমাদের কিছু দর্শক জানতে চাইছেন যে খায়রুল কবির খোকন কি এতদিন অজ্ঞাত স্থানে ছিলেন? আমরা কিন্তু তাকে বিভিন্ন পার্টি বিভিন্ন কোনো কিছুতে দেখেছি। আসলে আমি বিনীতভাবে জনগণের উদ্দেশ্যে বলতে চাই, সে কোথায় ছিল সেটা বড় কথা। তাকে যখন গ্রেফতার করা হয়েছে, সে আমাদের কাছে আসামি কিনা, সে আমাদের কাছে মামলা সেটা আমাদের বিবেচ্য বিষয়। এখন আমরা একজন আসামিকে খুঁজছি, আমরা তাকে পাই নাই, যখন আমরা পেয়েছি সেটা আমাদের কাজটা বৈধ কিনা, আইনসঙ্গত কিনা, সেটা জনগণ দেখবে। এবং তাকে তো কোর্টে দেওয়া হয়েছে, কোর্টে প্রেরণ করা হয়েছে। রাইট। আচ্ছা, আমরা একটু দর্শকদের কাছে জানতে চাইছিলাম অন্য একটি প্রসঙ্গে, আসলে 28 অক্টোবর প্রসঙ্গে দর্শকের মতামত একটু শুনে নিই, তারপর আমরা একটু আসবো আবার জনাব হারুন রশিদের কাছে। আমরা প্রশ্ন করেছিলাম আগামী নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সংলাপ জরুরি বলে মনে করেন কিনা। শতকরা 84% দর্শক মনে করেছেন যে হ্যাঁ জরুরি মনে করেন, জরুরি মনে করেন না শতকরা 16% দর্শক, 61,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু পরের প্রসঙ্গে আসি, একটু জনাব হারুন রশিদ আপনার কাছেই আসি। জনাব হারুন রশিদ, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমরা অনেক সময় দেখি যে পুলিশ বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকেন, মানে এক পাশে থাকে রাজনৈতিক বিরোধীরা আর অন্য পাশে থাকে ক্ষমতাসীন দল ও পুলিশ। আইন ও বিধির মধ্যে থেকে আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? আমি আপনাকে একটি ছবিও দেখাতে চাই, দর্শকরা নিশ্চয়ই ছবিটি দেখেছেন, ডেইলি স্টার পত্রিকায়, মানে একটু সময় ধরে রাখলে হয়তো ভালো হইতো। যাই হোক, আমি পড়ে শোনাই। সাভারের মহাসড়কে লাঠি হাতে যুবলীগ নেতাকর্মীরা, মানে লাঠি হাতে বসে আছে, কিন্তু এই যে লাঠি। আরো দুই একটি বিষয় আপনার একটু দায়িত্ব, মানে আপনি একটু নজরে আনতে চাই। আমরা দেখেছি যে দক্ষিণ ঢাকার মেয়র শেখ ফজলে নূর তাপস লগি বৈঠা নিয়ে গণতন্ত্র রক্ষা করার কথা বলেছেন।
লগি বৈঠা গণতন্ত্র রক্ষা আরেক 28 অক্টোবর 2006 সাল, সেটি নিয়ে আসলে মোস্তফা ফিরোজ দীপু ভাই নিশ্চয়ই আমাদেরকে বলবেন। আমরা একটু আগে জনাব হারুনকেই শুনতে চাই। আওয়ামী লীগ নেতাকর্মীরা আরো 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 বলেছেন কিন্তু যে আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান, মানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বলেছেন 28 তারিখ নৌকার পিছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে, ফেস্টুনে মোটা মোটা লাঠি থাকবে। আমরা দেখেছি যে একটি পত্রিকার প্রতিবেদনে সভা শেষে ওবায়দুল কাদের সহ দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন, সেখানে বলা হয়েছে আওয়ামী লীগ নেতারা যাতে খালি হাতে না আসেন। সেটি আসলে এই যে পুলিশের পাশে দাঁড়িয়ে থাকে লাঠি নিয়ে, কোনো সময় আরো বড় বড় যে জিনিসপাতি নিয়ে, সেটি আসলে আইন এবং বিধি দিয়ে কিভাবে ব্যাখ্যা করা যায় জনাব হারুনুর রশিদ? আসলে আসলে আপনি তো ঠিকই বলেছেন। আপনি যেটা বলতেছেন সেটা হলো এক পেশ থেকে বলতেছেন, আর আমরা পুলিশটাকে আমরা হলাম উভয় পাশ থেকে দেখি। কারণ আপনি হয়তো মনে করছেন যে আওয়ামী লীগের লোকজন কি বলছে সেটা হয়তো আপনার কাছে আপনার কাছে প্রকাশ পেয়েছে, আপনি শুনেছেন। আমরা কাছে কিন্তু দুই দলেই উত্তেজনার বক্তব্য রাখে। যেমন তারা বলছে যে আমাদেরকে যে কথাগুলি বলা হয় এখন থেকে কোনো অনুমতি চাওয়া হবে না, তারা সমাবেশ করবেই। এই যে আবার বলতেছে 10 তারিখের পরে এই রাজপথ দখল মানে এক দলের আন্ডারে চলে যাবে। আমার কথাটা হচ্ছে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল কি বলেছে, বিএনপির মতো রাজনৈতিক দল কি বলছে, সেটা আমার বিবেচ্য বিষয় না, মুখ্য বিষয় না। কারণ তারা কি বলেছেন এই উত্তরটা আমি দিতে পারবো না, কারণ তারা যে তাদের বক্তব্যটা তারাই দিয়েছেন এবং তারাই বলতে পারবে। তবে এটা ঠিক, আপনাকে আমি একটা কথা বলি, সবসময় বলি, আমরা পুলিশ কাজ করি আমাদের একটা আইন কানুনের মধ্য দিয়ে। আমরা আমাদের সামনে সিআরপিসি আছে, পিআরবি আছে, এটা মেনে আমরা কাজ করি। আমরা মনে করি কেউ অবৈধ কাজ করলে তাকে আমরা যেমন ছাড় দিই না, আমাদের সামনে আমরা মনে করি এরকম কেউ লাঠি নিয়ে ঘুরলে আমরা তাকে ছাড় দেবো, এটা মনে করি না। কিন্তু পাশাপাশি আপনি লক্ষ্য করেন যে আমরা যখন 7ই ডিসেম্বর আপনি যে কথাটা বলছেন একটা যে বিভিন্ন মুস্তাফিজ ভাই বলেছেন, এখন বিভিন্ন জায়গায় তো আমরা দেখেছি, কিশোরগঞ্জে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি পুলিশের উপরও তো এক দলের কর্মীরা হামলা করেছে। আমরা হলাম আসলে রাজনীতি দল এখন সবাই, পুলিশ হচ্ছে থ্যাঙ্কসলেভ জব, সেখানে সবাই বিভিন্ন দল সবার তাদের প্রতিপক্ষ হচ্ছে, এটা দীর্ঘদিনের কালচার বাংলাদেশে। যে দল ক্ষমতা থাকে সে দল কিছু বলে না, বিরোধী দল পুলিশের বিরুদ্ধে বলে। আবার যখন আওয়ামী লীগ যখন বিরোধী ছিল তখন আওয়ামী লীগ পুলিশের বিরুদ্ধে, আবার যখন এইভাবে পুলিশের বিরুদ্ধে। জনাব হারুনুর রশিদ, আমি তো আইন কানুন বলেন মানে মনে থাকে না আপনার মতো, আমি শুধু জানতে চাইছিলাম যে এই যে যুবলীগের লোকেরা এখানে বসে আছে, আমি জানি না আপনি দেখতেছেন কিনা, আপনি নিশ্চয়ই খবরটা পড়ছেন যে তারা বসে আছে কিন্তু থানা স্ট্যান্ডের পাশে। থানায় স্ট্যান্ডের পাশে এই অবস্থান কর্মসূচি পালন করতেছেন কারা? দুই সাধারণ নেতাকর্মী। লাঠিটা এরকম মোটা, লাঠিটা এরকম মোটা, এরকম। আমি একটা কথা বলি, এখানে থানার পাশে যদি বসে থাকে, আমাদের পুলিশের কাছে যদি সুস্পষ্ট অভিযোগ আসে যে তারা এক নাশকতা করার জন্য, কোন দল এটা আমার দেখার বিষয় না, তারা যদি পাশে বসে থাকে, আমাদের কাছে যদি খবর আসে তারা নাশকতা করার জন্য সেখানে সংগঠিত হয়েছে, অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা। আপনি নাশকতা কোনটাকে বলবেন? নাশকতা কোনটাকে বলবেন? তারা বলছেন যে জামায়াত বিএনপি যাতে নৈরাজ্য করতে না পারে সেজন্য লাঠি হাতে আমরা অবস্থান নিয়েছি। আপনি কোনটাকে নাশকতা? তারা, আমি তো একটা কথা আপনাকে বললাম যে কোন রাজনৈতিক দল, কোন রাজনৈতিক নেতৃবৃন্দ তারা তাদের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য তারা কোন সময় কি বক্তব্য দিবে সেই ব্যাখ্যা তো আমি দিতে পারবো না। আমি শুধু এটাই বলতে পারি যে আইনের বাইরে কেউ আইন ভঙ্গ করে কোনো কাজ করলে সেক্ষেত্রে আমরা ডিএফবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, বিশেষ করে ডিবি থানা পুলিশ কেউ ছাড় দিচ্ছে না এবং ছাড় দিবে না। আমি দেশে এসেছিলাম এরকম একটি নির্বাচনের সময়, আমি অন্ততপক্ষে 10 জন বিএনপি আওয়ামী লীগ নানা ধরনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আমি বিএনপির নেতৃবৃন্দকে মনে হয়েছে যে আরেকটি নির্বাচন হচ্ছে, তারা কিছু লিফলেট দিবেন, ছোট ছোট করে কিছু কথা বলবেন, খুব বড় করেও বলবেন না এই অন্যায়ের কথা, এরকম আমার মনে হয়েছে। যাই হোক এটা নিশ্চয়ই 16 বছরের চাপ, তারপরে এর মধ্যে থেকে অনেকগুলি কারণ ছিল। আমি একটু জনাব সার্জিস আলম আপনার কাছে যেতে চাই। জনাব সার্জিস আলম, আমাদের এবারের প্রসঙ্গ হচ্ছে যে আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ করছেন, আপনাদের দাবির মুখে ছাত্রলীগ নিষিদ্ধ হচ্ছে। ছাত্রলীগের নিষিদ্ধ ব্যাপারটা এই জায়গায় যাইতেছে যে কেউ কোনোদিন ছাত্রলীগ করছে, তারপরে এসে সে বিশেষ পরীক্ষা দিয়ে পাশ করছে, ভাইবা দিয়ে সুপারিশপ্রাপ্ত হয়েছে, তারপরও তার চাকরি হবে না বা তাকে চাকরি থেকে চলে যেতে হবে। এইটা কি খুব ন্যায় বিচার বা বৈষম্য বিরোধী কোনো কিছু হচ্ছে? আপনি এখন বাংলাদেশে সরকারি চাকরিতে বা পুলিশে যেটা হইতেছে যে কেউ এসে বলতেছে যে আমি বিএনপি করতাম এই জন্য আওয়ামী লীগ আমাকে 15 বছর পর মানে দেয় নাই, প্রমোশন দেয় নাই, তার বিরুদ্ধে যদি বিভিন্ন রকম ক্রিমিনাল কেসও থাকে আপনারা তাকে প্রমোশন দিচ্ছেন ওয়ানলি বিকজ
আপনাদের সুপারিশে আপনাদের সরকার সেটি করতেছে, ছাত্রলীগের ক্ষেত্রে এটা করতেছে, মানে আপনারা এই যে একটা উই আর দে সৃষ্টি করতেছেন, এটা কোথায় গিয়ে সেটা এটা আসলে দাঁড়াবে? মানে বাংলাদেশ কি হুতু টুটসির মতো দুইটা জাতি এরকম পরিণত হবে, একজন হুতু একজন টুটসি এরকম? ভাই আপনাকে হচ্ছে যদি একদম স্পষ্ট করে বলি, আপনি এই দেশে থেকেছেন, দেশের বিভিন্ন সিস্টেম দেখেছেন, আপনি দেখেছেন আমলাতন্ত্র কিভাবে কাজ করে, রাজনীতি কিভাবে কাজ করে। মানে প্রথম কথা হচ্ছে, আপনিও যখন একদম সাধারণ সকল মানুষের মতো বলেন আপনারা, তখন এটা আসলে আমাদেরকে আবার ভাবায় যে ও আচ্ছা আমরা আসলে কারা, আমরা কি এই মুহূর্তে আসলে আমলাতন্ত্রের কোনো বড় আমলা, নাকি আমরা কোনো মন্ত্রী, না কোনো উপদেষ্টা, না প্রধান উপদেষ্টা। তো এই জায়গা থেকে যদি আপনি এই জায়গা থেকেও বলেন যে আমাদের 3 জন প্রতিনিধি সরকারে রয়েছে, সেই জায়গা থেকেও হচ্ছে যে এই সরকারের প্রতিনিধি কিন্তু 20-এর অধিক আসলে সদস্য রয়েছে, সকলে মিলে কাজ করছে প্রথমত। দ্বিতীয়ত, আপনি খুব ভালো করেই জানবেন যে এই জায়গাটিতে আসলে একজন উপদেষ্টা যতটা না এই জায়গাটাতে ইনভলভ হয়, এই জায়গার প্রত্যেকটি জিনিস তার স্বচক্ষে দেখে কাজ করার ওই সুযোগটি রয়েছে, আমলাতন্ত্রে যে মানুষগুলো রয়েছে তাদের কাছে স্টেপ বাই স্টেপ এই যে জিনিসগুলো ডিসিশন মেকিং এ তাদের ওই প্রভাবটি বেশি থাকে। আবার এই বাংলাদেশে আপনি হঠাৎ করে এটা চিন্তাই করতে পারবেন না যে এত বড় একটি অভ্যুত্থান হয়েছে, আর অভ্যুত্থানের পরে সবকিছু ঠিক হয়ে গিয়েছে এবং এখানে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের এই জায়গাটিতে কোনো প্রভাব নেই। আপনি নিজেই বললেন যে যারা হচ্ছে বিএনপি জামায়াতের এতদিন ধরে তাদের জায়গায় প্রমোশন পায়নি বা অন্যায় করেছে, ওই জায়গা থেকে প্রমোশনটি হয় না, তারা এসে বলছে তারা বঞ্চিত, তাদের সাথে বৈষম্য হয়েছে, তাদের এই প্রমোশনটি চাই। তো তারা এসে প্রথম কোন পরিচয়টা ব্যবহার করছে? রাজনৈতিক পরিচয়টা কিন্তু ব্যবহার করছে। সো আলটিমেটলি সবকিছু যে এই যে যারা ওই সরকারে রয়েছে কিংবা 3 জন রয়েছে আমাদের প্রতিনিধি, তারাই ঠিক করে দিচ্ছে, ব্যাপারটি এরকম নয়। দ্বিতীয়ত, যে জিনিসটি আপনি বলেছেন, এইখানে আমি আপনার সাথে একটি জিনিস একদম স্পষ্ট আমার একটি মতামত ব্যক্ত করতে চাই। ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের কথা যদি বলি, ওই টাইমে পুরো সময়টিতে যে ছাত্রলীগ বিগত 16 বছর ধরে একটা আলাদা রকম তাদের নৈরাজ্য চালিয়েছে, সেই টাইমে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন যদি তারা এটি বলতো যে কেউ একজন বিএনপি করে বা জামাত করে বলেই তাকে কোনো একটি পদে, পুলিশের পদে হোক, বিসিএস এর যে কোনো একটি জায়গায় হোক, তাকে নিয়োগ দেওয়া যাবে না, তার গেজেট বের হবে না, প্রকাশিত হবে না, এটি আমার জায়গা থেকে আমি কখনোই সমর্থন করি না, যদি না তার বিরুদ্ধে কোনো এরকম ফৌজদারি মামলা কিংবা অন্যায় অপরাধ এসবের কোনো তদন্ত সাপেক্ষে অভিযোগ এবং প্রমাণ থাকে। একইভাবে আমি আমার জায়গা থেকে মনে করি যে এই ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পূর্বের যে সময়টি ছিল, এই সময় বিগত 16 বছরে যারা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় কর্মী ছিল কিংবা পোস্টেড ছিল, তাদের মধ্যে কেউ যদি কোনো জায়গায় ক্ষমতার অপব্যবহার করে, অন্যায় করে, বিভিন্ন দলের কারো উপরে অত্যাচার করে, কিংবা তাদের জায়গা থেকে এই যে বিভিন্ন রকম অপশাসন দুঃশাসনের সরাসরি মাঠ পর্যায়ে সহযোগী হয়, কিংবা ওই যে রাজপথের লাঠিয়াল হিসেবে, হেলমেট বাহিনী হিসেবে ব্যবহার না হয়, যাদের এই ক্লিন ইমেজটি রয়েছে, এই অভিযোগগুলো যাদের বিরুদ্ধে নেই, তারা যদি তাদের মেধার ভিত্তিতে আসলে ওই বিভিন্ন পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়ে এসআই হোক কিংবা সিভিল সার্ভিস হোক কোনো একটি জায়গায় যায়, তাদের ওই নিয়োগটি থাকা উচিত। তবে একটি জিনিস স্পষ্ট করে এখানে আপনাকে, এটি খুবই গুরুত্বপূর্ণ, আমি যখন আমার জায়গা থেকে দেখলাম 252 জন এসআই কে একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে সেখান থেকে সারদা থেকে প্রত্যাহার করা হলো, তখন আমি পুলিশের একটি নির্দিষ্ট, আমরা আমাদের জায়গা থেকে কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছি আসলে কি সবার বিরুদ্ধে এই পলিটিক্যাল অভিযোগটি রয়েছে কিনা। তাদের জায়গা থেকে এসেছে কিছু জায়গায় যেমন পলিটিক্যাল সংশ্লিষ্টতা এবং এই সংশ্লিষ্টতার পাশাপাশি ক্ষমতার অপব্যবহার বা অত্যাচারের উদাহরণ রয়েছে, পাশাপাশি এমন কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে তার এই ক্ষমতার অপব্যবহার বা অন্যায়ের উদাহরণ নেই। কিন্তু ওই ভাইবা পরীক্ষায় 50 মার্কের যে ভাইবাটি ছিল, সেখানে তাকে 49 দেওয়া হয়েছে, 48 দেওয়া হয়েছে, এবং রিটেনের মার্কস তার অনেক কম থাকার পরও তিনি এই পরীক্ষাটিতে সামগ্রিকভাবে উত্তীর্ণ হয়েছে। যেখানে স্ট্যান্ডার্ড হচ্ছে, আমি একটু শেষ করে, আমার 2 লাইন লাগবে শুধু, তাদের জায়গা থেকে আরেকটি কথা বলেছে যে স্ট্যান্ডার্ড হচ্ছে 38 থেকে 40, মোটামুটি এরকম স্ট্যান্ডার্ডে পায়। কেউ দেখা গিয়েছে যে কাউকে অন্য দলের একটি পরিচয় আগে থেকে পাওয়া গিয়েছে, তদন্ত সাপেক্ষে বা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছে ভাইভাতে 50-এর ভিতরে 10-15, তার রিটেন অনেক ভালো হয়েছে, কিন্তু এরকম দেওয়া হয়েছে। তো এই সামগ্রিক বিষয়গুলো তারা তাদের জায়গা থেকে পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্ত দিয়েছে। কিন্তু তারপরে যদি এখানে কোন রকমের বায়াসনেস থাকে, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই বলবো সেটি আমরা সমর্থন করি না। আপনি কি খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন, তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত করেছেন কতগুলি, মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী, আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার হয়েছেন। এগুলি কি আপনার চোখে পড়ছে? মানে এগুলিকে আপনি কেমনে দেখছেন? ভালো লাগছে আপনার? দেখুন, প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে,
যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে, যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে, এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি, এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে যদি থাকে, কেন তাহলে যদি তার কেন সাথে হঠাৎ যদি করে কেন এরকম কিছু করাকে সার্জিস যদি কেন সমর্থন করব না আমরা আমি আমাদের জায়গা থেকে। সার্জিস কিন্তু যদি কেন আমি দুইটা ঘটনা বললাম, আপনি এই দুইটা ঘটনা জানেন কিনা, এরকম নিশ্চয়ই আরো 50,000 ঘটনা আছে, আপনি যদি বলছেন কেন, যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা, মানে এইটার আপনি জানেন অথবা আপনি জানেন না, এইটাই তো হবে, এটার মধ্যে যদি কেন। আচ্ছা আচ্ছা, পরীক্ষার হলের যে ঘটনাটা, এই ঘটনাটা আমি জানি। আচ্ছা, ওইটা কি ঠিক আছে, মানে এটা করা ঠিক আছে, ছাত্রলীগের 2 নেতা গ্রেফতার পরীক্ষার হলে এসে? না, এটার আনসারটাই তো আমি আপনাকে বললাম যে তার বিরুদ্ধে যদি সেরকম অভিযোগ থাকে, এরকম বর্বরতা, নির্যাতন, নৃশংসের সাথে যুক্ত হওয়ার যদি তার বিরুদ্ধে এই অভিযোগটি থাকে, এটি তো আমি জানি না অভিযোগটি আছে কিনা, সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি। যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে কোনো জায়গা থেকে, যদি না থাকে তাহলে যে কোনো জায়গা থেকে, ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে পারে না। আমি তো জানি না যে আছে কিনা, আপনার কাছে তাহলে তো আমি আপনাকে ডিসিশন দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, আপনি জানেন না আছে কিনা। আমার তো ধারণা যে ছাত্রলীগের যে 2 নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন, থাকলে নিশ্চয়ই আপনি বলতেন, আমার ধারণা, বিকজ গত 8-10 বছরে যা কিছু হয়েছে, 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকেন, 17 সালের পর থেকে যদি আপনি ছাত্রলীগের রাজনীতিতে থাকেন, আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন, আমার ধারণা গত 6-7 বছরে যা কিছু হয়েছে